এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত নারী নেত্রী, লেখক, গবেষক, কবি, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছিলেন যে বিভিন্ন কমিশন করে অনেক সমস্যা দূর করা এবং নতুন সব প্রকল্প নিয়ে সেই নতুন নতুন কাজ করা মানুষের জন্য, দেশের জন্য, তার মধ্যে একটি হচ্ছে নারী কমিশন। তো নারী কমিশন নিয়ে আপনার মতামত কি? আর সবচেয়ে বড় কথা, দীর্ঘদিন থেকে আপনি নারী, শিশু এদের নিয়ে কাজ করছেন, সুতরাং আপনিই বলতে পারবেন যে নারী কমিশন কতটা আপনাদের কাজে লাগবে। নারী কমিশন নিয়ে আমি বলবো যে ভীষণ রকম আশাবাদী ছিলাম, কিন্তু যখন আমি দেখেছি যে নারী কমিশন হলো সবার পরে, প্রায় 11টা কমিশন 10টা কমিশন হবার পরে নারী কমিশন হলো একটা বিষয়। আর একটা হলো যে নারী কমিশন যেভাবে গঠিত হলো তাতে করে মনে হলো সবাই কিন্তু এক কথায় বলেছেন যে এটা হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা পেট কমিশন। তো এই নারী কমিশনে প্রায় 344টা মতো আসলো, সুপারিশ আসলো। সেই সুপারিশগুলো যখন প্রস্তাবনা আকারে পেশ করা হলো, তারপরে আমরা দেখলাম সারা দেশব্যাপী কিন্তু হেভি একটা রিয়াকশন ছিল। 1 নম্বর রিয়াকশন ছিল, আপনারা জানেন যে ইসলামিক আন্দোলন রিলেটেড যারা অর্গানাইজেশন তারা কিন্তু এটাকে একদম রিজেক্ট করেছে এবং নারী কমিশনটাকে ওরা করার জন্য স্থগিত করার জন্য কিন্তু ওরা আন্দোলন করেছে এবং ওনা অনেক আজে বাজে কথা কিন্তু পলিটিক্যালি বলা হয়েছে। তো এই জায়গায় আমার যেটা বক্তব্য সেটা হলো যে আমাদের প্রধান উপদেষ্টা এই ব্যাপারে একটাও স্টেটমেন্ট দেন নেই। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে 4 জন উপদেষ্টা মহিলা আছেন, নারী আছেন, তারা কেউ একটা স্টেটমেন্ট দেন নাই। নোবডি টকস অ্যাবাউট ইট। তো আমি যে কথাটা বলতে চাই যে নারী কমিশনে যে বিষয়টাই আসুক না কেন, সেটাতে বাংলাদেশের জন্য আর্থ সামাজিক কাঠামো এবং ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ সব কিছু মিলিয়ে যে বিষয়গুলো আমাদের দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে, সেই সুপারিশগুলো তো আমাদের জাতীয় পর্যায়ে তুলে ধরা উচিত ছিল। 1 2 হলো যে 106 বছর আগে আমাদের বেগম রোকেয়া যে কথা বলে গেছেন, এখনও যদি আমরা মনে করি যে আমাদের নারী কমিশন নিয়ে ভাবতে হবে কোনটা আমরা আনবো কোনটা আনবো না, তাহলে আমি মনে করি আমরা 106 বছর তো আবার পিছিয়ে যাচ্ছি। এরপরে যে কথাটা আমি বলবো যে দেখেন, এখন আমরা চিন্তা করছি যে আমাদের সংসদে কতটা সিট হবে, সংরক্ষিত আসন হবে কিনা, ডাইরেক্ট ইলেকশন হবে কিনা, পিআর পদ্ধতিতে আমরা যাব কিনা, 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে কিনা, এই কথাগুলো কিন্তু জাতীয় পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনা করছে। কিন্তু যখন নারীদের সিটের ব্যাপারে আসছে, এটা তো 50টা সংরক্ষিত আসন ছিল। আপনারা যদি কিছুই না করতে পারেন, কিপ ইট অ্যাজ ইট ইজ। আপনারা বলেন যে আচ্ছা 50টা সিট ছিল, 50টা থাক, বাকি 50টা যদি ডাইরেক্ট ইলেকশন করে আসুক, আপনারা সেটা দেন। তাহলে এই দুটা দিলে সারা দেশের মানুষ কিন্তু এটা নিয়ে আর কোনো কথা বলতো না, এটা আমার বিশ্বাস। আর একটা সবচেয়ে বড় কথা আমি বলবো যে আমরা যখন সংস্কারের কথা বলছি, যে বড় সংস্কারটা হওয়ার কথা ছিল সে জায়গায় কিন্তু হয়নি। সেটা হলো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ভিতরে বলা আছে যে মিনিমাম 33% নারীদের আসন থাকতে হবে, পজিশন থাকতে হবে। আমরা কিছুদিন আগেও একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে বলা আছে কোনো পলিটিক্যাল পার্টির ভিতরে 33% নারীদের আসন নাই। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা মেয়েদের যে অংশগ্রহণ এবং অংশীদারিত্ব হলো যেটাকে আমরা বৈষম্যবিহীন বলতে পারবো, সো অংশগ্রহণটাই আপনারা নিশ্চিত করছেন না, আর অংশীদারিত্ব আপনারা কখনো নিশ্চিত করবেন। তো এই দুটা জিনিস যদি আমাদের যারা পলিসি মেকার আছে, ডিসিশন মেকার আছে, যারা রাষ্ট্র ক্ষমতায় বসে দেশ পরিচালনা করছেন, তারা যদি এই দুটা জিনিস ধারণ না করেন, লালন না করেন এবং এটা যদি চর্চা না করেন, তাহলে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন কখনো সম্ভব নয়। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী এ মাসেই, ভাদ্র মাসে, 12ই ভাদ্র। তো আমরা শুনতে চাই আপনার কাছ থেকে যে নজরুলের যে নারী ভাবনা, সেটা আপনাকে কিভাবে উদ্বুদ্ধ করে? জাতীয় কবি নজরুল আমাদের আসলে অন্তরের কবি, উনি আমাদের অস্তিত্বের কবি, চেতনার কবি, জাতীয়তাবাদের কবি এবং সবার উপরে যে মানুষ সত্য এবং সাম্যের কবি, সেই জায়গা থেকে আমি বলবো যে নজরুল আমার জীবনকে যেভাবে প্রভাবিত করেছে, আমি বলবো যে আমাদের পরিবারের মোরালের সবার, কেননা আমার বাবার খুব প্রিয় কবি ছিলেন কাজী নজরুল ইসলাম। সে কারণে আমরা যখন আমাদের মুখের বুলিটাই ভালো করে ফোটে নাই,
তখন থেকে নজরুলের কবিতা, নজরুলের গান করে আমরা বড় হয়েছি। গানের শিক্ষকও যখন ছিলেন, প্রথমেই নজরুল গীতি শেখানোর জন্য ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো। তো সেদিক থেকে আমি মনে করি নজরুলের পুরো জীবনটা আমাদের জন্য কিন্তু একটা আমাদের মননশীলতার পরিবর্তনের জায়গায়, আমাদের সমাজ পরিবর্তনের জায়গায় এবং আমাদের টোটাল রাষ্ট্র পরিবর্তনের জায়গায় অনেক বড় অবদান রাখতে পারে। তো সেই হিসাবে আমি বলবো যে কবি নজরুলের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য এবং আমার যে শ্রদ্ধা নিবেদন করছি, এবং আমি আশা করব যে আজকের প্রজন্মের কাছে যদি কবি নজরুলকে আমরা তুলে না ধরি, তার সৃষ্টিশীলতা এবং সৃজনশীলতা যদি তুলে না ধরি, তাহলে আমাদের জাতি অনেক কিছু হারাবে। অনেক ধন্যবাদ আপনাকে আপা। আপনি আজকে নারী কমিশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন এবং জাতীয় কবি যে নারীদের নিয়ে ভেবেছিলেন এবং তার ভাবনার সঙ্গে যদি আমরা ঐক্যমত্য পোষণ করে সামনে এগোতে না পারি, তাহলে আমাদের খুব একটা ভালো হবে না। সব মিলিয়ে আপনি অসাধারণ বললেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং এটিএন এর দর্শকদের ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী শর্মিষ্ঠা অ্যাঞ্জেলা। কেমন আছেন অ্যাঞ্জেলা? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা জানি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী 12ই ভাদ্র। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমরা চাই যে তার একটি কবিতা, নারী কবিতা, সেই কবিতাটি আপনি আবৃত্তি করুন। জি। সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপতা বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়াকে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে, ক্লীব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছে, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। এই কবিতাটিতে নারীর সমস্ত অধিকার, নারীর যে বিরুদ্ধে যে শোষণ নির্যাতন, তার বিরুদ্ধে নজরুল একটা ধারাবাহিক রূপ তুলে ধরেছেন। এর মধ্যে চমৎকার হয়েছে পড়াটি, অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপনি। অশেষ ধন্যবাদ ভাইয়া আপনাকে, এটিএন বাংলাকে এবং এটিএন বাংলার দর্শকবৃন্দকে। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রোটারিয়ান জনাব নাজমুল হাসান। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা লক্ষ্য করি যে আমাদের দেশের যে অনেক ভালো নাটক হয়, আমাদের দেশের কবিতা, আমাদের দেশের গান, সেগুলো আকাশ সংস্কৃতির কারণে অনেকটা অবহেলিত এবং আমাদের দর্শকরা সবসময় বাইরের জিনিস দেখে এবং তারা আমাদের সংস্কৃতিকে অবহেলা করে। এই জায়গায় আমাদের কি করা উচিত? আমাদের বাংলাদেশের সংস্কৃতি অত্যন্ত গৌরবোজ্জ্বল একটা ইতিহাস রয়েছে। আমাদের নিজস্ব সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। কী নেই আমাদের সংস্কৃতিতে? আমাদের শিল্প, সাহিত্য, সঙ্গীত, আমাদের পোশাক আশাকের বৈচিত্র্য এবং খাবারের বৈচিত্র্য সব কিছু আমাদের সংস্কৃতি রয়েছে। সত্যি তাই। কিন্তু আমরা লক্ষ্য করছি যে কয়েক বছর ধরে যে বিদেশি সংস্কৃতির আগ্রাসনে চোখে পড়ার মতো, এবং এই বিদেশি সংস্কৃতি আগ্রাসন থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আমাদের যে জাতি হিসাবে আমাদেরকে আমাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিতে নিজের মনের ভেতর লালন করতে হবে, সম্মান করতে হবে এবং সংস্কৃতিতে আরও বিকাশ ঘটাতে হবে। সেক্ষেত্রে গণমাধ্যম একটি বড় ভূমিকা পালন করে।
গণমাধ্যম, চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও, এতে যে নাটক বা সিনেমাগুলোতে আমাদের সংস্কৃতি তুলে ধরতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন আনতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যাতে আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে হবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো শেখে, জানে, বোঝে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী 12ই ভাদ্র, আমরা গর্বের সঙ্গে তার নাম উচ্চারণ করি। সেই কবি আমাদের সব সংগ্রামে আছেন। নজরুল সম্পর্কে আপনার ভালোবাসার কথা যদি বলেন আমাদের। তিনি আমাদের চেতনার কবি। তিনি যদিও বিদ্রোহের কবি, উনি সাম্যের কবি, প্রেমের কবি, কিন্তু সবচেয়ে বড় কথা উনি আসলে আমাদের জাগরণের কবি। নজরুল চর্চা বাড়াতে হবে এবং আমাদের নতুন প্রজন্মকে নজরুল সম্পর্কে আরও অবহিত করতে হবে। আসুন আমরা আগামী 12ই ভাদ্র তথা 27শে আগস্ট আমাদের নজরুল মৃত্যুবার্ষিকী, আমরা এই মৃত্যুবার্ষিকী আমরা যথাযোগ্য শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং নজরুলকে আমরা চর্চা করি। অনেক ধন্যবাদ নাজমুল ভাই, আপনি চমৎকার করে বলেন এবং আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য, আমাদের জাতীয় কবি, এগুলো যদি আমরা প্রজন্মের কাছে তুলে আনতে না পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ ভালো না। আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য এগুলো চর্চা করা দরকার। ভালো থাকবেন আপনি। আপনারা ভালো থাকবেন। এটিএন বাংলা দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট কবি রাজ মাসুদ ফরহাদ। মাসুদ ফরহাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে যে সে একজন প্রযুক্তিবিদ। আমাদের প্রযুক্তির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। তিনি ইংল্যান্ডে থাকেন, কিন্তু ইংল্যান্ডে অর্থাৎ ব্রিটেনে থাকেন। ব্রিটেনে থেকেও কিন্তু তিনি দেশের মাটি এবং মানুষকে ভালোবাসেন। এটাই হলো তার সবচেয়ে বড় যোগ্যতা বলে আমি বিবেচনা করি। রাজ মাসুদ ফরহাদ, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। প্রবাসে বাংলা ভাষার চর্চাটা কেমন হচ্ছে? প্রবাসী আমাদের বাংলা ভাষা নিয়ে আসলে এখন অনেক কাজ হচ্ছে। আমাদের এখানে প্রায় প্রতি মাসেই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হচ্ছে। আপনার বিশেষ করে বাংলাদেশের নজরুল সাহিত্য, এটা নিয়ে কাজ হচ্ছে। রবীন্দ্রনাথের লেখা নিয়ে কাজ হচ্ছে। এর বাইরে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের তরুণরা এখন বাংলা ভাষা নিয়ে অনেক আগ্রহী হয়ে উঠেছে, তারা বাংলা শিখতে যাচ্ছে। এখন এরকমও দেখা যাচ্ছে অনেক বাবা মা তাদের বাচ্চাদেরকে বাংলা শেখাবার জন্য টিচার হায়ার করছেন ভার্চুয়ালি, যেটা আমাদের জন্য খুবই আনন্দের এবং আমাদের বাংলাদেশের জন্য একটা বড় বিষয়। কারণ আমি নিজেও খুঁজছি আমার ছেলেদের জন্য। কবি হিসাবে আপনার স্বপ্নের কথা বলবেন, তারপর আপনার একটা কবিতা শুনবো। আপনার স্বপ্ন কি? আমার যে স্বপ্ন সেটা হচ্ছে যে বাংলা ভাষাকে আরো কিভাবে বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, আমাদের সেক্ষেত্রে অনুবাদটাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, এবং অ্যাট দ্য সেম টাইম যারা সারা বিশ্বে এখন আমাদের বাংলাভাষীরা ছড়িয়ে রয়েছে, নতুন প্রজন্ম আসছে, তাদের মাঝে কীভাবে বাংলা ভাষাটাকে আরও ভালোভাবে নিয়ে যাওয়া যায় এবং আগ্রহী করে তুলে ধরা যায় বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন বই নিয়ে আলোচনার মাধ্যমে, লেখালেখির উৎসবের মাধ্যমে। সেটাই আমার সামনের দিনের একটা মানে ইচ্ছে আছে যে করার। আপনি একটা ছোট্ট কবিতা যদি আমাদের শোনান। দুহাত মেলে ডেকেছি ওহে অপার, একলা পাখি ছটফটায় এপার, লীলা দেখে অবলা আমি কাহারে ডাকি, কাহারে সুধায় দিকে দিকে দিল ফাঁকি, পরাণ কহে ভ্রমিয়া ক্ষণিকে মায়া, ভজন করো আপনারে হারাইয়া, পবন জেগেছে মন ওহে কি চেয়েছে, তোমা পানে মনোদার কি সুর খুলেছে। রাজ মাসুদ ফরহাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটিএন বাংলার পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আপনারা এতক্ষণ দেখলেন জানা অজানা পর্ব। আমরা যাব ব্যক্তিত্ব পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন তামিজি ভাই? জি আছি ভালো, আপনি কেমন আছেন? আছি ভালো। আমরা জানি যে আপনি বাংলা ভাষার বিভিন্ন বিষয় নিয়ে আপনার লেখনী আছে এবং আপনি গবেষণা করেন। আপনি জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী 12ই ভাদ্র। তো নজরুল নিয়ে আপনার যে বইটি, নজরুল মানবতার কবি, তো নজরুল কি শুধুই মানবতার কবি? নজরুলকে তো আসলে কোনো প্রেমে আবদ্ধ করা সম্ভব না। আমি যদি একটু ছোট করে বলি, যে কবির কাব্যে মৃত্যুঞ্জয়ী চিরযৌবনে জয়ধ্বনি শুনেছিল এ জাতি, এবং যিনি দৃঢ়স্থির অচঞ্চল বাংলা কাব্যে বয়ে এনেছিলেন কাল বৈশাখের সুনীতির দ্বারা,
সেই বিদ্রোহের মহারণতুর্য বাদক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তো তাকে শুধু মানবতার কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি বলে তাকে আটকানো যাবে না। আটকানো যাবে না। দারুণ বলেছেন। তো আপনি তো তার উপরে কাজ করেছেন মানবতার কবি। তো নজরুল মানবতার যে কবি, সেটি কি তার জীবদ্দশায় আমরা তাকে সেই অভিধায় অভিহিত করতে পেরেছিলাম না? জীবদ্দশায় তো তিনি অনেক বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। আসলে নজরুল যে মানবতার কবি, আমি তাকে নিয়ে যে কাজ করছি, নজরুল নিয়ে আমার গবেষণা গ্রন্থের সংখ্যা 21টা, তার মধ্যে একটা হচ্ছে মানবতার কবি। সমগ্র মানে মোট 21টি বই আছে নজরুল। জি, নজরুল উপরে আমার 21টা বই আছে। তার মধ্যে ইন্ডিয়াতেই আমার 6টা বই প্রকাশিত হয়েছে। আচ্ছা, ওই যে বাংলাদেশ বইমেলাতে, কলকাতা বাংলাদেশ বইমেলা যেটা হয়। তো আসলে নজরুলের যে জীবদ্দশায়, নজরুলের জীবদ্দশায় আমরা তাকে মানবতার কবি হিসেবে কিংবা অত মূল্যায়ন করতে আমরা পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। এটা আসলে আমাদের শুধুমাত্র বাংলা সাহিত্যের প্রেক্ষিত নয়, আমরা যদি আরও বিশ্বের অন্য সাহিত্যের দিকে তাকাই, ইংরেজি সাহিত্য অথবা ফার্সি সাহিত্যের দিকে তাকাই, আমরা দেখব যে আসলে কবি লেখকদের জীবদ্দশায় এটা খুব কম মূল্যায়িত হয়েছেন, এবং এটাই প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। কিন্তু আজকে তিনি আমাদের জাতীয় কবি। জি, আজকে জাতীয় কবি, এটাও আমাদের অনেক ছড়ে উঠে বেরিয়ে হয়েছে। 76 সালে নজরুলের মৃত্যুর পর থেকে আসলে নজরুল জাতীয় কবি হিসেবে আমার মুখে মুখে জানতাম, রাষ্ট্রীয় কোনো প্রজ্ঞাপন ছিল না। তো আমি একটা সংগঠন করি, জাতীয় অবদান সোসাইটি, ওটা চেয়ারম্যান আমি। জাতীয় অবদান সোসাইটির পক্ষে আমরা হাইকোর্টে রিট করেছিলাম প্রজ্ঞাপন জারির জন্য। তো আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, এই সুযোগে আমি তাকে ধন্যবাদ দিয়ে দেই ওদেরকে, যে আসলে কোন নির্বাচিত কবি এটা করে নাই, তারাই কিন্তু আসার পরে একটা নজরুলকে জাতীয় কবি প্রজ্ঞাপন জারি করেছে। আপনার স্বপ্নের কথা যদি এক লাইনে বলেন। আমার স্বপ্ন হচ্ছে, আমি চাই এই বাংলাদেশ অথবা বাংলা ভাষাভাষী লোক যারা আছে, যে তারা গণতন্ত্রের নামে স্বৈর শাসনে নয়, গণতন্ত্রের নামে স্বৈর শাসনে আবদ্ধ হওয়ার জন্য নয়, প্রকৃত অর্থে মানুষতন্ত্র, মানবতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবং এই মানবতন্ত্র প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান, বিশেষ করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে যত লেখকদের অবদান, এই লেখকরা মূল্যায়িত হবে। আমি বিশ্বাস করি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ তার সমসাময়িক, তার আগে এবং পরে যত লেখক আছেন, কবি আছেন, তারা যদি মূল্যায়িত হন, তাদের লেখা যদি আমরা চর্চা করতে পারি, তবেই আমাদের মুক্তি সম্ভব। আপনার নজরুল গবেষণার দিকটি আরও উজ্জ্বল হোক, বাংলা ভাষাটা আপনি কাজ করুন, সেই আশা করব। আপনি অনেকদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর এটিএন বাংলাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে এ জাতীয় একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, আর আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ব্যক্তিত্ব পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা আবারও জানাই, আবারও উচ্চারণ করি তার সেই বিখ্যাত কবিতা, বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। আমরা সবাই এক একটি বীরের জাতিতে পরিণত হব। আমরা মাথা নিচু করব না, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো, এই স্বপ্ন নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।